রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে রেল চলাচল বন্ধ, ছাড়ছে না লোকাল কিংবা আন্তনগর ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী। আমাদের টিকিটটা দিল কেন? আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? লক্ষ লক্ষ মানুষ টিকিট কাটে, অনলাইনে টিকিট কাটে, তারা রেডি হয়ে আছে, তারা আজকে যেতে পারতেছে না। তারা তো কত বড় ভোগান্তি, কর্মের কত ক্ষতি হইতেছে, এটা বলা হলো। দীর্ঘ টানাপোড়েনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা 7 কলেজ, ভর্তির প্রক্রিয়া থেকে সরে গেল ঢাবি। প্রভিসির পদত্যাগ চেয়ে আলটিমেটাম। প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। থমকে গেছে উৎপাদন, সংশোধিত বাজেটে কাটছাট হচ্ছে জিডিপির আকার, কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব। স্থবিরতা এখন ব্যক্তি খাতে বিনিয়োগের, আবার অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, এই দুটোর মধ্যে তো একটা সাংঘর্ষিক বিষয় আছে। ব্যাংকের ঋণের সুদ বেড়ে গেছে, এই ধরনের অনেকগুলি সমস্যা হতে আমরা কিন্তু একটা নাবিশ্বাস অবস্থার মধ্যে চলছিলাম। ভাগ্যের পরিবর্তন হয় না চরের মানুষের, জীবন মানে লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে 3 বছরে 3 শতাধিক শিশুর মৃত্যু, সাঁতার শেখা ও পুকুরে সুরক্ষা বেষ্টনী তৈরির সুপারিশ। ইরানের সামরিক বহরে যুক্ত হলো সবচেয়ে বড় চালকবিহীন ড্রোন, 1000 কিলোমিটার পাল্লার আকাশযানটিতে একসাথে বহন করা যাবে 12টি বোমা। ঢাকা ওয়ান্ডারার্সের স্পট ফিক্সিং ইস্যুতে উদ্বিগ্ন জাতীয় ক্রীড়া পরিষদ, ঘরোয়া ফুটবলে ফিক্সিং রোধে বাফুফেকে সতর্ক থাকার আহ্বান। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে করে সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা সহ নানা দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টা থেকে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের আর কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। চট্টগ্রামে সকাল থেকে কোনো ট্রেন ছাড়েনি। স্টেশনের মাইকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত ট্রেন ছাড়ছে না, আর এর জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। কিন্তু কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে কিংবা কাউন্টার থেকে কাটা টিকেটের টাকা কিভাবে ফেরত পাবেন সে ব্যাপারে যাত্রীদের কিছুই জানানো হয়নি। তাই উপায়ন্ত না দেখে অনেকে ভিন্ন উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আজকের বেলায় তো আমরা এটা দেখলাম যে কিছুই হয় নাই। মানুষ এখন শত শত লোক, হাজার হাজার লোক ট্রেন ভোগান্তির মধ্যে পড়ে গেছে। আর যারা এই কাজের জন্য দায়ী, এই দেশটাকে এই রেলওয়ে প্রকল্পটা নতুন করে সাজাতে হবে। এই শীতের রাত্রের মধ্যে আমরা এই 50 জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বসে রয়েছে, আমাদের দুর্ভোগের শেষ নাই। গতকালও বলছে যে ট্রেন ঠিক থাকবে, কোনো চলাচল সমস্যা নাই। হঠাৎ মেতে বলো তো আমরা এখন ভোগান্তি পড়ে গেছি। এখন আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? সারা দেশে যে কর্মবিরতি পালন করা হচ্ছে এবং ঘোষণা অনুযায়ী রাত 12টার পর থেকেই কোনো স্টেশন থেকেই নতুন শিডিউলের কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে কমলাপুর স্টেশন থেকে পূর্বের শিডিউলের রাত 11:30টার একটি ট্রেন ছাড়া হয় পঞ্চগড়ের উদ্দেশ্যে। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া, আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবি রেলওয়ে রানিং স্টাফদের। এবং এই সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সাথে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে এই বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ারই ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। তারা দাবি
করতে পারে, কিন্তু জনগণকে জিম্মি করে কেন? তারা তো জনগণের সেবক হয়ে তারা জনগণের উপর জুলুম করে কেন? যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আর এখন যে আমরা টিকিটটা যে ব্যাক নেব, সেটা কি আমাদেরকে ফুল পার্সেন্ট তারা আমাদেরকে পে করবে? এখান থেকে মাইকিং করতেছে যে আজকে ট্রেন যাবে না, কিন্তু আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। এখন কোনো যাইতে পারতেছি না, খুব সমস্যায় আছে বলে আমার নিয়ে যার মতো কোনো প্রসেস নেই। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, কর্মচারীদের কর্মবিরতি সম্পর্কে জানতে চাচ্ছি, এবং 12টা থেকে যেহেতু কোনো ট্রেন ছেড়ে যায়নি, শুধুমাত্র কমলাপুরে তো রাত 11:30টার একটি ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে গিয়েছে। এরপরে যারা সেখানে এসেছেন, অর্থাৎ পূর্বে যারা টিকিট কেটেছেন, সে সকল যাত্রীদের ভোগান্তি কেমন দেখলেন? বৃষ্টি ভয়াবহ ভোগান্তি। এই ভোরবেলা, শীতের ভোরে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে এসেছিলেন, এরকম প্রায় কয়েক শত যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছেন কমলাপুর প্ল্যাটফর্মে, এবং প্ল্যাটফর্মের মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে এখন যে এই ট্রেনগুলো যেগুলো নির্ধারিত ছিল কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য, সেগুলো আর ছাড়ছে না। আমি খবর নিয়ে জেনেছি রাত 12টার পর থেকে কমলাপুর এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যে ট্রেনগুলো ছিল তার একটিও ছাড়েনি, এবং বিশেষ করে আপনি জানেন যে ভোরের পর থেকে কিন্তু বেশিরভাগ ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়, যেমন জামালপুর এক্সপ্রেস, ভৈরব কমিউটার, পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম যেটি যায়, খুবই গুরুত্বপূর্ণ ট্রেন। সকাল 7:15টায় ছাড়ার কথা ছিল, সেটি ছাড়েনি, এবং যে ট্রেনগুলোর নাম আমি বললাম তার কোনোটাই কিন্তু ছাড়েনি, এবং আজকে নতুন করে আর কোনো ট্রেন ছাড়বে এমন কোনো লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ লোকোমাস্টাররা তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু রাত 12টার পর থেকে চালিয়ে যাচ্ছেন। এবং একটু আগে আমি যেটি দেখেছি, একটি লোকাল ট্রেন শুধু এসে পৌঁছেছে, সেখান থেকে কিছু যাত্রী কমলাপুর স্টেশনে নেমেছেন। এছাড়া অসংখ্য যাত্রী সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করছেন, এবং তারা বলছেন এই গতকালও এবং 4-5 দিন আগেও যারা টিকিট কেটেছেন তাদেরকে কেন টিকিট দেওয়া হয়েছে যদি এই ধরনের কর্মবিরতি হয়, এবং রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল এই যাত্রীদেরকে কোনোভাবে জানানো, নিশ্চিত করা যে ট্রেনটি বন্ধ রয়েছে বা ট্রেন চলাচল হচ্ছে না, কর্মবিরতি চলছে। যাত্রীরা এই বিষয়টি তুলে ধরে কিন্তু আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন, এবং সেই ক্ষোভ জানানোর পরে কিন্তু তারা বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল তাদেরকে অবহিত করা, এবং তাদের এই টিকিটের টাকা তারা কিভাবে ফেরত পাবেন সেটি এখন তারা ভাবনায় পড়েছেন, এবং সেটি নিশ্চিত করার দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। দ্রুত যেন তাদের টাকা সে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং তারা যে বিড়ম্বনায় পড়লেন, অনেকেই যাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল আজকে বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন জায়গায়, সেই কাজগুলো তারা করতে পারছেন না, বা সেই জায়গায় তারা যোগ দিতে পারছেন না বলে তারা কিন্তু অনেকেই দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং এই ধরনের দুর্ভোগ থেকে লাঘবের জন্য আগে থেকে আগাম তথ্য দেওয়ার ব্যবস্থা থাকার কথাও জানিয়েছেন যাত্রীরা। বৃষ্টি, অনেক ধন্যবাদ শাকিল, বিস্তারিত জানাচ্ছিলেন। আরো দুজন সহকর্মী অপেক্ষা করছে, চট্টগ্রামে যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে। সুমন, দেখতে পাচ্ছি আপনাকে। রেল চলাচল বন্ধের বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়া তো জানবই, কারণ যেহেতু অনেকেই আগে থেকে টিকিট কেটে রাখে, এবং অনেকে হয়তো জানেও না যে রাত থেকে এ ধরনের কর্মবিরতি চলছে। এ সকল যাত্রীদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? যিনি আছেন তার সাথে আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। তার আগে আরেকবার দেখে আসতে চাই আমার সহকর্মী শহীদুল সুমন, যিনি চট্টগ্রামে অবস্থান করছেন, তিনি আমাকে শুনতে পাচ্ছে কিনা। দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন রেল কর্মচারীদের কর্মবিরতি চলছে, যেটি রাত 12টা থেকে শুরু হয়েছে, এবং এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের জানাচ্ছিলাম। সুমন, এবার কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বৃষ্টি, ভোগান্তির চিত্রই সর্বত্র। বিশেষ করে যাত্রীরা তো রাত 12টার যে সংবাদ, অর্থাৎ কর্মবিরতির যে সংবাদ, সেটি বেশিরভাগ যাত্রী জানতেন না। ফলে সকাল 6:15 সিলেট থেকে যে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনের জন্যই মূলত এই সকাল সকাল ভোরবেলা যাত্রীরা এই স্টেশনে এসে পৌঁছান। এবং তারপর আমরা যেটি দেখেছি সেটি শুধুমাত্রই ভোগান্তির চিত্র। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন দুটি বিষয়ে। একটি হচ্ছে যে রেলওয়ের যারা কর্মকর্তারা, তাদের উচিত ছিল আসলে, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল যাত্রীদের এই বিষয়টি অবগত করা, কারণ এই সকালবেলা ভোরবেলা তারা আসলে স্টেশনে এসে প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা যখন আসলে ট্রেন ছাড়বে না তেমনটি শুনেছেন, তখন তাদের আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা জানতে চেয়েছেন, তাদের এই যে ট্রেনের যে মূল্য, সেই মূল্য আসলে তারা কিভাবে ফেরত পাবেন, সেই বিষয়টি আসলে তারা আসলে জানার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন। আরেকটি
আরেকটি বিষয় সেটি বলে রাখি যে এখন পর্যন্ত সিলেট থেকে সকাল 6টা 15 মিনিটে যে কালনী এক্সপ্রেস সেটি ছেড়ে যায়নি। এর পরবর্তীতে আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি ট্রেন রয়েছে সকাল 10:30টায়, সেটিও ছেড়ে যাবে কিনা তা নিয়েও আসলে যাত্রীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। ফলে মূলত এই যে ভোগান্তি খুব সেই চিত্রগুলোই আমরা দেখছিলাম। রেলওয়ে কর্মকর্তারা যেটি বলছেন যে যেহেতু এটি আসলে পুরো দেশের আসলে রেলওয়ে রানিং স্টাফদের দাবি, ফলে এই কর্মসূচি সিলেট থেকে আসলে তারা সঠিকভাবে কিছুই বলতে পারছেন যে কবে নাগাদ আসলে এই ট্রেন যে সচল হতে পারে সেই বিষয়টি আসলে কর্মকর্তারা বলছেন। তবে যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে এই যাত্রীদের ভোগান্তি কমাতে যারা প্রশাসন অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ যারা কর্মচারীরা আছেন আন্দোলনকারী আছেন দুই দলই একসাথে বসে একটি সমঝোতা যাতে আসেন সেই প্রত্যাশাটুকুই তারা মূলত রাখছেন। অনেক ধন্যবাদ নাবিল, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। আমরা আবারও যাব চট্টগ্রামে, আশা করছি এবার আমার সহকর্মী শহীদুল সুমন শুনতে পাচ্ছেন। চট্টগ্রামের কি অবস্থা দেখছেন, যাত্রী ভোগান্তির চিত্র জানতে চাচ্ছি। বৃষ্টি ইতিমধ্যে সকাল থেকে 4টি ট্রেনের শিডিউল তারা বাতিল করেছেন এবং এই ট্রেনগুলোর মধ্যে কক্সবাজারের স্পেশাল এবং পাহাড়িকা সুবর্ণ রয়েছে। সব মিলিয়ে 4টি ট্রেন বাতিল হওয়ার কারণে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে চরম উঠেছে। আমরা ভোর থেকে যারা স্টেশনে এসেছেন তারা আসলে বলছিলেন যে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে সাধারণ যাত্রীদের যে হয়রানি সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছেন না। যারা আন্দোলন করছেন বা এই কর্মবিরতির ডাক দিয়েছেন তাদেরকে আসলে আলোচনার মধ্য দিয়ে এই যে সংকট সেই সংকটের সমাধানের কথা তারা বলছে। আপনি দেখছেন সকাল থেকে যারা এসেছিল, যেহেতু 4টি ট্রেনের শিডিউল বাতিল হয়েছে চট্টলা এক্সপ্রেস সহ, সেক্ষেত্রে কিন্তু যাত্রী যারা অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়ে আসলে স্টেশন ছেড়েছেন। এই মুহূর্তে সবগুলো ট্রেনই চট্টগ্রামের যে স্টেশন রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে এবং যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে আসলে বলা হয়েছে যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন তাদেরকে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাওয়ার জন্য, যারা অনলাইনে কেটেছেন তাদেরকে অনলাইনে ক্যান্সেল করে সেই টাকাটি ফেরত নেওয়ার কথা বলছেন। তবে অনেকেই ক্যান্সেল করে অনলাইনে টিকিট বাতিল করেছেন, তবে টিকিটের যে টাকা বা যে মূল্য সেটি তো এখনো পর্যন্ত পরিশোধ হয়নি। হয়তো কাউন্টার থেকে বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যেই তাদের যে টাকা সেটি তাদের অ্যাকাউন্টে আবার ফেরত যাবে, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টে ফেরত যাবে। সব মিলিয়ে যেহেতু আরো বেশ কয়েকটি ট্রেন রয়েছে দুপুর 12:30 পর্যন্ত 60টি ট্রেন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে, ফলে সবগুলি ট্রেনেরই শিডিউল আসলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখনো পর্যন্ত যারা বিক্ষোভ করছেন রানিং স্টাফ ঐক্য পরিষদ তাদের সাথে অর্থ মন্ত্রণালয়ের কোনো বৈঠক হয়নি, ফলে এই যে এটি খুব দ্রুত যে সমাধান হবে সেটিও আসলে সাধারণ যাত্রী কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ দেখছে না। শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ সুমন। সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এ বিষয়ে আমরা আরো জানবো। খুলনায় যাচ্ছি, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন সেখানে। প্রবীর, আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে শ্রমিকরা কি বলছেন? শ্রমিকদের বক্তব্য একটাই, তাদের নেতা এবং খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিবের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা যে কর্মবিরতি পালন করছে সেই কর্মবিরতি অব্যাহত থাকবে। অর্থাৎ কর্মবিরতির পরে খুলনা পদ্মা, মেঘনা, যমুনা যে 3টি তেল কোম্পানি ডিপো রয়েছে সেই ডিপো থেকে তারা তেল উত্তোলন করছে না এবং সেই তেল উত্তোলন করে যেটা করে থাকে খুলনা বিভাগের 10 জেলা, বৃহত্তর ফরিদপুরের 4 জেলা এবং বরিশালের পিরোজপুর জেলা, অর্থাৎ 16টি জেলায় তারা এই তেল পরিবহন করে থাকে, যে তারা পাম্পে দেয়, সেই পাম্পের মাধ্যমে মানুষ আসলে তেল পায়। সে কারণে যেহেতু গত 2 দিন ধরে তারা তেল উত্তোলন করছে না, তেল সরবরাহ করছে না, পাম্পগুলোতে ইতিমধ্যে তেল সংকট হতে শুরু করেছে। অর্থাৎ দুপুর নাগাদ মানুষ তেল পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছি, যদি সেই পাম্পের লোকজনের সঙ্গে একটু কথা বলি, শেষ কবে তেল পেয়েছেন, কতটা তেল পেয়েছেন এবং যে তেল আছে সেটা কতদিন চলবে? শেষ তেল পাইছি পরশুদিন 2-3 গাড়ি, আর এখনো পর্যন্ত যা আজকের দিন যেতে পারে নাও পারে, পর্যাপ্ত যতক্ষণ আছে ততক্ষণ বিক্রি করবো, শেষ হয়ে গেলে বন্ধ। পেট্রোল, অকটেন, ডিজেল কোনটা বেশি আছে আর কোনটা কম আছে? সবটাই সমান সমান, এখনো নাই। আপনার ডিজেলটা একটু বেশি আছে, পেট্রোল অকটেন আছে, ঘাটতি আছে।
আমরা শুনছিলাম এটি আসলে একটি সংকট তৈরি হয়েছে। গতকাল প্রশাসনের সঙ্গে নেতৃবৃন্দদের সভা হয়েছিল, সেই সভাটি আসলে ফলপ্রসূ হয়নি। না হওয়ার ফলে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মীর মোকসেদ আলী তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন আজকে 2টো পর্যন্ত সারা বাংলাদেশের শ্রমিকরা তাদের সঙ্গে একসাথে কর্মবিরতিতে গিয়েছে। এবং খুলনার শ্রমিকরা যেটা বলেছে, যত সময় পর্যন্ত মীর আলী আজিম তার মুক্তি দেওয়া না হবে এবং যত সময় পর্যন্ত তাদের যে সমিতির ঘর রয়েছে পর্যন্ত এটি চলবে। আমরা বুঝেছি। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ প্রবীর। ঢাকার 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। কলেজগুলোর অধ্যক্ষের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেছেন 2024-25 সেশন থেকে শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। তবে চলমান শিক্ষাবর্ষগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। পৃথকীকরণ সহ কলেজগুলোর পরবর্তী কার্যক্রম এবং মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নেয়ার সুপারিশও করা হয়েছে। রাজধানীর 7টি বড় কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালের 16 ফেব্রুয়ারি। তখন থেকে কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা, মূল্যায়ন, ফলাফল প্রকাশ পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এর যথেষ্ট সুবিধা পায়নি শিক্ষার্থীরা। উল্টো নানা ভোগান্তির অভিযোগে অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবি তোলা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার দুপুর 12টায় জরুরি বৈঠক ডাকেন উপাচার্য। যথাসময়ে সেই বৈঠকে যোগ দেন সরকারি 7 কলেজের অধ্যক্ষরা। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে যৌক্তিক বিচ্ছেদের পাশাপাশি রোববার রাত জুড়ে চলা শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি নিয়ে আলোচনা হয়। 3টার দিকে বৈঠকে নেওয়া 5টি সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সামনে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্যরা। জানান 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের এই বিচ্ছেদের প্রক্রিয়াটি কি হবে সেটি বড় প্রশ্ন। তবে আপাতত সিদ্ধান্ত এসেছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত দেখভাল করবে 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। আসন সংখ্যা এবং ভর্তি ফি তারাই নির্ধারণ করবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম, শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে। রোববার রাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও কলেজের অধ্যক্ষরা। উপাচার্যের পদত্যাগের যে দাবি শিক্ষার্থীরা করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি উপাচার্য। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে অন্যান্য দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও এবং 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলতে না দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষের সাথে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তসমূহ জানান অধ্যক্ষ AKM ইলিয়াস। অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে খুশি হলেও বাকি 5টি দাবির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সমাধান না থাকায় স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। থমকে গেছে উৎপাদন, সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই কমেছে কর্মচাঞ্চল্য।
সংশোধিত বাজেটে কমিয়ে আনা হচ্ছে জিডিপির আকার। একই সাথে জিডিপির হার কমিয়ে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক, IMF ও ADB। মোট দেশজ উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। আস্থা সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, আর আর্থিক টানাপোড়েনে সরকারি উৎপাদন এগিয়ে নিতে পারছে না সরকার। রাজধানীর বেশিরভাগ রাস্তাই এমন খানাখন্দ। দীর্ঘদিন ধরে হচ্ছে না সংস্কার, আর্থিক সংকটে থমকে আছে উন্নয়ন কাজ। কম ব্যয়ের কিছু সংস্কার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে, এক্ষেত্রে অর্থ প্রাপ্তি নিয়ে আছে সন্দেহ। কয়েক মাস ধরেই সরকারি উন্নয়ন ব্যয়ে টানা হয়েছে লাগাম। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই থমকে গেছে কর্মচাঞ্চল্য। সার্বিক দিক বিবেচনা করে সংশোধিত বাজেটে কমিয়ে আনা হচ্ছে জিডিপির আকার। একই সঙ্গে জিডিপির হার অনেক কমিয়ে পূর্বাভাস দিয়েছে ঋণদাতা সংস্থা IMF। স্থবিরতা এখন ব্যক্তি খাতে বিনিয়োগের, সেটা আবার অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, এই দুটোর মধ্যে তো একটা সাংঘর্ষিক বিষয় আছে। কাজে সেখানে বিনিয়োগের পথে যেই রেগুলেটরি যেই জটিলতাগুলি আছে সেগুলোকে যদি সহজ করা যায়, যেটা আসলে বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা, তাহলে আপনার ওই সংকোচনমূলক মুদ্রানীতি এবং বাজেটকে ম্যানেজেবল সাইজে রেখে ব্যক্তি খাতের বিনিয়োগকে স্টিল ঘুরে দাঁড়ানোর একটা পরিবেশ তৈরি করা যেতে পারে। শুধু IMF নয়, জিডিপির হার কমিয়ে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক ADB। পরিবর্তিত এই অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে দেয়া হয়েছে এমন পূর্বাভাস। আমাদেরকে যদি আরও দ্রুত গতিতে এগোতে হয়, আমাদেরকে আমাদের এটা বলি যে শিল্প খাত এবং সেবা খাত, এই দুটো খাতকে কিন্তু আরও দ্রুত গতিতে অগ্রসর হতে হবে, যাতে আমরা আরও দ্রুত গতিতে উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হই। কমেছে বেসরকারি খাতের উৎপাদনও। গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি উৎপাদন ব্যাহত হবার অন্যতম বড় কারণ অনিশ্চয়তা। গ্যাসের সংকটে পড়েছি, ডলারের সংকটে পড়েছি, ব্যাংকের ঋণের সুদ বেড়ে গেছে। এই ধরনের অনেকগুলি সমস্যা হতে আমরা কিন্তু একটা নাবিশ্বাস অবস্থার মধ্যে চলছিলাম। তারপরে এত বড় একটা রেভলিউশন গেল, এখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কারণ ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অর্থ বছরে ঘুরে দাঁড়াবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সময়ের সাথে শহরের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি অধিকাংশ চরের বাসিন্দাদের। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই তাদের বেঁচে থাকা। তার উপর কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা কিংবা যোগাযোগ, কোনোটিতেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিছিয়ে পড়া জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। মাইলের পর মাইল ধুধু বালুচর, সেই প্রান্তর ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হাজারো মানুষ। কৃষিপণ্য আর প্রয়োজনীয় মালামাল নিয়ে এই যাত্রা হাটের পথে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সপ্তাহে কেবল দুদিনই বসে, তাই আশেপাশের চরাঞ্চলের মানুষের তারা থাকে সময় মতো সেই বাজার ধরতে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত নৌ নির্ভর। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদী বয়ে চলেছে উত্তরের এই জেলা দিয়ে। 5 শতাধিক চরে প্রায় 10 লাখ মানুষের বসবাস, যা জেলার মোট জনসংখ্যার 1/3 বেশি। শিল্প কারখানা গড়ে না ওঠায় এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষি নির্ভর। মাঠে কাজ না থাকলে রাজধানী সহ বিভিন্ন জেলায় ছুটতে হয় দারিদ্র্যপীড়িত মানুষকে। তার মধ্যে আঙ্গা হাট বাজার নাই, হাট বাজার নেই, আঙ্গা যাত্রা আসা লাগবে, এসা 6 কিলো রাস্তা আসা লাগবে, হাট মিট হওয়া দিলে আঙ্গর বুদ্ধি নেই, দাঁড়কে খানাবো। আমাদের চরে কোনো আয় রোজগারের কোনো রাস্তা নাই, ঠিক আছে। এখানে আমাদের কাজ করতে হলে ঢাকায় যেতে হয় বা শহরে, যে কোনো শহরে যাইতে হয়। পিছিয়ে পড়া জনপদে অন্যতম বড় সমস্যা বন্যা আর নদী ভাঙন। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয়, নষ্ট হয় হাজারো হেক্টর জমির ফসল। এক চর ভাঙিয়ে তো মনে করো ওখান থেকে আর এক চরে যাই, ওখান থেকে যখন ভাঙবে তখন আর এক চরে যাই। এটা কিন্তু আমার ধরো পেশায় হয়ে গেছে। বন্যা আসলে মনে করেন যে ইহা যায়, আবাদ হওয়া আবাদ খেয়ে গেল,
পানি ঠিক মতো দিতে পারি না, তেল সার ঠিক মতো পাই না। স্বাস্থ্যসেবাও নাজুক, মেলে না ন্যূনতম সুবিধা। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই জেলায়। নানামুখী সংকটে চরের 2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে অনীহা শিক্ষকদের। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অর্ধেক শিক্ষার্থী। চরাঞ্চলে বাল্যবিবাহের হার 78%। বাচ্চা কাচ্চা মানুষ করা এইটাই কষ্ট। লোক নাই কে, লোক কি স্কুলই নাই। মনে করেন যে এই প্রাইমারি পাস করলে তার আঙ্গুর পোলান অবার থাক। চিকিৎসা করে পাবো গরিব মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট, তেল পানির কষ্ট। টাকা থাকলেও ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বহু সরকার গেছে আসছে, কোনো উন্নয়ন হয়নি চর এলাকায়। শীতকাল আসলে 2-1টা কম্বল দেয়, দিয়ে চলে যায়। পিছিয়ে পড়া জনপদের মানুষকে সমাজের মূল স্রোতে আনতে দরকার বিশেষ পরিকল্পনা। তাই দাবি উঠেছে চর মন্ত্রণালয় গঠনের। এই সরকার যদি চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে, চর মন্ত্রণালয়, তাহলে বৈষম্য দূর হতো। গবেষণা করা দরকার কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায়। যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায়, জীবনমান উন্নয়নের জন্য একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে। সরকারি তথ্য বলছে জেলায় মোট জনসংখ্যার 70.8% মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। চর রাজীবপুর উপজেলায় যা 80% ছুঁই ছুঁই। জাহিদ হাসান, যমুনা নিউজ। পানির অভাবে ঠিকমতো ফসলের আবাদ করতে পারছেন না নাটোর আহমেদপুরের প্রায় 150 বিঘা জমির কৃষক। অভিযোগ, পরিদর্শন শেষে সেচ কমিটি প্রকল্প বাস্তবায়নের মতামত দিলেও দাবিকৃত ঘুষ না দেয়ায় তা বাস্তবায়ন করেননি স্থানীয় নির্বাহী প্রকৌশলী। এমনকি নিয়ম নীতির তোয়াক্কা না করে এক উপজেলার প্রকল্প অন্য উপজেলাতে বসিয়েছেন তিনি। অপরিকল্পিত এমন প্রকল্প স্থাপনে বিপাকে কৃষকরা। শুকনো মৌসুমে পানির অভাবে চৌচির মাঠ, অক্লান্ত পরিশ্রমেও কাঙ্ক্ষিত ফসল নেই আহমেদপুরের কৃষকের ভাগ্যে। সেচ পাম্প অন্য অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমাদের এখানে হয়নি। এই জন্য আমাদের এখানকার এই আশপাশের কৃষকগুলা আমরা খুব কষ্টের ভিতরে আছি। এই সেচ প্রকল্প ছাড়া কোনো ফসল হচ্ছে না, তাতে আমরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত। টিউনো সাহেব এসিলেন, সবাই এখানে আসি বসি, তারা সিদ্ধান্ত দিচ্ছে যে না, এই 150 বিঘা জমির জন্য সেচ খুবই জরুরি। চাষিদের সেচ সুবিধা দিতে নদী তীরবর্তী এলাকায় একটি প্রকল্প নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। 2020 সালে বড়াই গ্রামের আহমেদপুরে প্রকল্প বাস্তবায়নের পক্ষে মতামত দেয় উপজেলা সেচ কমিটি। অভিযোগ, সব সম্ভাবনা ও যোগ্যতার পরও কেবল ঘুষ না দেওয়ায় সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের অনিয়মের প্রেক্ষিতে আজ পর্যন্ত আমি এখানে কোনো বরাদ্দ পাই নাই। উনি এমন একটা মানুষ যে ওনাকে টাকা দিলে ওনার কাছে অনিয়ম নিয়ম, আর টাকা না দিলে নিয়মটাই অনিয়ম। আমাদের স্কিমটা না হওয়ার একটাই কারণ, আমরা তাকে টাকা দিতে পারিনি। তার উদ্দেশ্য টাকা। মজার ব্যাপার, 2022-23 অর্থ বছরে সেই বড়াই গ্রামে একসাথে 2টি সেচ প্রকল্প স্থাপন করা হয়, তবে সেটা আহমেদপুরের বদলে জোয়ারির আটঘরিয়া এলাকায়। আহমেদপুরের কৃষকদের অভিযোগ, পাশের বাগাতিপাড়া উপজেলায় আবেদনকৃত 2টি প্রকল্প নিয়ে আসা হয়েছে এই এলাকায়। অন্যদিকে বঞ্চিত আহমেদপুরের অর্ধশতাধিক কৃষক। অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনার সংবাদকর্মীদের ওপর চড়াও হয় প্রকল্প গ্রহণকারীরা। এটা অবশ্যই দুর্নীতির মাধ্যমে না হলে এটা স্থাপিত হওয়ার কথা না। এখানে আসি আমরা সাধারণ মানুষ অত্যন্ত বিভ্রান্তের মধ্যে পড়ি যে বাগাতিপাড়ার কাজ বড়াই গ্রামে স্থাপিত হয় কিভাবে। বাগাতিপাড়া উপজেলার থেকেই আমার BADC প্রকল্প বরাদ্দ হয়েছে, কিন্তু আমার স্থাপনাটা হয়েছে বড়াই গ্রামের মজার ভেতর। এই প্রকল্পটা নেওয়ার জন্য বাগাতিপাড়ায় আবেদন করছি, ঠিক আছে। বাগাতিপাড়া থেকে এটা দিছে, আর হচ্ছে মাঠটা এটা হচ্ছে বড়াই গ্রামের এরিয়ার মধ্যে পড়ছে। উপজেলা সেচ কমিটি বলছে, নিয়ম বহির্ভূতভাবে এক উপজেলার প্রকল্প অন্য উপজেলায় স্থানান্তর করা হয়েছে। এক উপজেলার প্রকল্প অন্য উপজেলায় নেওয়া কোনোভাবেই সম্ভব না। উপজেলা সেচ কমিটি সেটি অথবা উন্নয়ন সমন্বয়, জেলা উন্নয়ন সমন্বয় যে মিটিং হয়, সেই মিটিং এর মাধ্যমে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে সম্ভব। অন্যথায় যদি কেউ এটি করে থাকে সেটি আমার মনে হয় নিয়ম বহির্ভূত, এবং সেটি যদি কেউ করে থাকে সেই দায়টা আসলে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যার বিরুদ্ধে কৃষকদের এত অভিযোগ, সেই নির্বাহী প্রকৌশলী অস্বীকার করছেন সব। কোটি কয়েক লোকের যে অভিযোগ আসছে ঘুষ, দুর্নীতি বা অনিয়ম বিষয়ে, আসলে আমি এটার সাথে সম্পৃক্ত না, এবং একটা নিয়মতান্ত্রিকভাবে বিষয়গুলো বাস্তবায়ন করা হয়েছে। গত 6 জানুয়ারি বদলির আদেশ হয় নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের। তারপরেও নাটোরের বহাল তবিয়তে আছেন এই কর্মকর্তা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।
পুকুরে ডুবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়া যেন এক আতঙ্কের জনপদ এখন। বেসরকারি সংস্থার জরিপ মতে গেল ৩ বছরেই ৩ শতাধিক শিশুর প্রাণ গেছে। শুধু কুতুবদিয়ার ৬ ইউনিয়নেই ১০০ পুকুর আছে সুরক্ষা বেষ্টনী না থাকায়, যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। কুতুবদিয়ায় ৬টি ইউনিয়নের মধ্যে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বেশি উত্তর ধুরং ও লেমশিখালীতে। প্রতি বাড়িতে একাধিক পুকুর ডোবা, পাশে লবণ মাঠের গর্তেও পানি। বেসরকারি এক উন্নয়ন সংস্থার জরিপ মতে পানিতে পড়ে বেশিরভাগ শিশুর মৃত্যু সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে, যখন পুরুষরা কর্মস্থলে এবং মায়েরা রান্নাঘরে ব্যস্ত থাকেন। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার মনে হয় আমার মেয়েটি খেলা খেলতে গেছে, ওখানে পানিতে পড়ে মারা গেছে। দেখানো যায় বাইরে অন্যার পরে দেখি ফোন ফাইন ডুবে কালা হার উড়নত মা ঘরত কাম করে এই ফরিদ ফুরিয়ে ফুরগিরি আর কে হইনে পারে। এজন্য জলাশয়ের চারপাশে সুরক্ষা তথা বেড়া না দেয়া এবং অভিভাবকদের অসচেতনতাকে দুষছেন অনেকে। মা বাবার অসচেতনতা তো আছে, দরিদ্রতার কারণে গেরা বাড়ি দিতে পারতেছে না। বাঁশের গিরা দিয়ে থাকলেও এটা ৫-৬ মাসের মধ্যে গরু ছাগল বিভিন্ন ভাঙ্গি ফেলে, কুকুরও ভাঙ্গি ফেলে। নিরাপত্তা নিশ্চিত নেই, ছেলে কোথায় গেছে কোথায় না গেছে এগুলার খোঁজ খবরও রাখে না। যে পুকুর আছে বা একটা গর্ত আছে, এটা অন্তত একটা জাল দিয়ে হলে ঘিরে রাখেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিয়ে ২০২২ সাল থেকে কাজ করা কোস্ট ফাউন্ডেশনের জরিপ মতে শুধুমাত্র কুতুবদিয়ার ৬ ইউনিয়নেই আছে ১০০টি ঝুঁকিপূর্ণ পুকুর। ২০২২-২৩ এবং ২০২৪ এই ৩ বছরে মৃত্যু হয়েছে ৩ শতাধিক শিশুর। তবলসার একটা বিরাট পুকুর, যে পুকুরে ২-৩ বছরে মিনিমাম 18 থেকে 19 জন শিশু মারা গেছে। ওইখানে আমাদের গেরার কাজ আজকে শেষ। ক্রমান্বয়ে প্রতিটি ইউনিয়নে আমাদের গেরার কাজ চলতেছে। শিশু মৃত্যুর হার আমরা একদম 0 পর্যায়ে নিয়ে আসবো। আমরা এখনো কুতুবদিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে যেতে পারি নাই। সংস্থাটির হিসেবে পুকুরে ডুবে মারা যাওয়া শিশুদের ৭৫% বয়স 5 বছরের নিচে, 16% বয়স 6 থেকে 7 বছর, 9% বয়স 8 বছর। শহীদুল সুমন, যমুনা নিউজ। নানার সাথে বাড়ি থেকে বের হয়ে 3 মাস আগে হারিয়ে যায় বাক প্রতিবন্ধী শেখ ফরিদ। গত 1 মাস আগে জামালপুরের হাসপাতালে আহত অবস্থায় তাকে কেউ একজন ভর্তি করে রেখে যায়। আর হাসপাতালে থাকার 24 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সিলেটের হবিগঞ্জ থেকে জামালপুরে ছুটে আসেন তার নানি ও মামা। বাবা মা ছাড়া এই কিশোরকে বর্তমান অভিভাবকদের কাছে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের মেঝেতে এভাবেই পড়েছিল বাক প্রতিবন্ধী শেখ ফরিদ। তীব্র শীতে গেল প্রায় 1 মাস ধরে একাই কাতরেছে এই কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় অবশেষে তার সন্ধান পেয়েছে স্বজনরা। খবর পেয়ে নাতিকে নিতে আসেন নানি নূরজাহান। আমার নাতিটার একটা চুরি হয়ে লই পড়ছে, আইনা ভিক্ষা টিক্ষা করছে, বুঝছেন? হের আমি লগে এটা হাত টিকা সব স্টেশন বিচাইছি, 5 বার বিচাই গেছি, 4 দিন করে থাকছি, 3 দিন করে থাকছি। 15 বছরের ফরিদ মা হারিয়েছে 5 বছর আগে। তারপর থেকে নিখোঁজ বাবাও। হবিগঞ্জের নানা বাড়িতেই থাকতো সে। ফরিদের মামা জানায় নানার সাথে বাইরে গিয়ে নিখোঁজ হয় ফরিদ। আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করছি, ফেসবুকে দিয়েছি, কিন্তু আমরা পাই নাই। শেষ পর্যন্ত আমাদের এই ভাইয়েরা জেনারেল হসপিটালের যারা স্বেচ্ছাসেবী আছে এবং মিডিয়ার ভাইয়েরা আছে, ওনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা খবর পাইছি, কারণ আজকে এসে আমরা তাকে পাইলাম। হবিগঞ্জ থেকে কিভাবে জামালপুরে পৌঁছালো ফরিদ তা জানা যায়নি। মাথায় আঘাত দেখে রেল লাইনের পাশ থেকে তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসার পর ক্ষত সেরে উঠেছে অনেকটাই। চিকিৎসক নার্সরা ছাড়াও পাশের রোগীর স্বজনরাও দেখভাল করেছে অসহায় ফরিদের। পরিবারের খোঁজ করতে এগিয়ে এসেছে বেসরকারি এনজিও সংস্থা। প্রায় 24 দিন যাবত আমাদের হেফাজতে ছিল। ওর অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আর ওর পরিবার পরিস্বজনের কাছে লোকাল নিউজটা পৌঁছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা এবং পরবর্তীতে খবর পেয়ে আমরা প্রায় প্রতিদিন এই খোঁজ খবর নিচ্ছি। হাসপাতালের প্রত্যেকটা ডাক্তার, নার্স এবং রোগীদের স্বজনরা এই শিশুটাকে সেবা করে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বর্তমান অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে ফরিদকে।
তখন আসছিল সে হেমোরেজ, আমরা সিটি স্ক্যানের মাধ্যমে যেটা দেখা গেছে তার ব্রেনে হেমোরেজ ছিল এবং আমাদের চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সে অনেকটাই ইমপ্রুভ। হবিগঞ্জের নয়াপাড়া গ্রামের আব্দুল মাজেদ ও মাজেদা খাতুন দম্পতির প্রথম সন্তান শেখ ফরিদ। আরও 3 ভাই বোন রয়েছে তার, সবাই থাকেন নানার বাড়িতেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আইনের দোহাই দিয়ে ব্যবসায়ীদের পকেট কাটছে ঠিকাদার আর বন্দর কর্তৃপক্ষ। লেবার হ্যান্ডলিং এর জন্য প্রতি টনে 146 টাকা নিলেও 1 টাকার সেবা পান না ব্যবসায়ীরা। অথচ এই সেবার জন্য কাগজে কলমে নিযুক্ত ঠিকাদার বছরে তামাবিল স্থলবন্দর থেকে প্রায় 10 কোটি টাকা নেন। সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার শর্ত থাকলেও অদৃশ্য কোনো কারণে নিশ্চুপ বন্দর কর্তৃপক্ষ। 2017 সালে যাত্রা শুরু তামাবিল স্থলবন্দরের, যা দেশের আমদানি রপ্তানিতে রাখছে বড় ভূমিকা। আইন অনুযায়ী পণ্য আমদানিতে অন্যান্য ফি সহ প্রতি টনে লোড আনলোড চার্জ হিসেবে ব্যবসায়ীদের পরিশোধ করতে হয় 146 টাকা 34 পয়সা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 8 বছরে এই সেবা মেলেনি কখনো। হ্যান্ডেলিং এর টাকাটা দিতেছি, কোনো সেবা পাইতেছি না। আর প্রত্যেক বছর ওনারা কি যেন একটা বলে সরকারে আইনে 5% করে বাড়ায়। এখন দেখা গেছে 20 বছর পরে আমরা শুরুতে যে আপনার পুট বিলটা দিছিলাম 20 বছর পর সেটা ডবল হয়ে যাবে। যদি আমাদেরকে সেবা না দেওয়া হয় তাহলে আমাদের লেবার হ্যান্ডেলিং এর যে বন্দরের যে চার্জ সেটা নেক, লেবার হ্যান্ডেলিং এর নামে যে চার্জটা আছে সেই চার্জটা যাতে আমাদের উপর থেকে তুলে দেওয়া হয়। অভিযোগ যাচাইয়ে বন্দরে গিয়ে মিলল সত্যতা। পাথর আনলোড এবং লোডে শ্রমিকদের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। আনলোডের জন্য যে ইনপুটার ওনার গাড়ি আনলোড করে উনাই টাকা দেয় এগুলা আমদানিকারক যারা গাড়ির মালিক ওরা দিবে। আর প্লাস আমরা প্রতি গাড়ি আনলোড করলে 600 টাকা পাই। ইন্ডিয়ার থেকে মাল আইছে, যার জন্ম করেন আপনি আনলোড ফালাইছেন, তো আপনার মাল আমি লোড দিলাম, আপনি আমাকে টাকা দিবেন। অথচ লোড আনলোডের জন্য রীতিমতো ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু ঠিকাদার নিয়োজিত প্রতিনিধি নেই বন্দরে। তাহলে কিভাবে কাজ না করেই প্রতি টনে 70 টাকা 54 পয়সা পাচ্ছে ঠিকাদার? প্রথম সেবা হচ্ছে আমাদের গাড়িগুলো আনলোড করার দায়িত্ব উনার, লেবার যে পেমেন্টটা উনি দিবে, কিন্তু এটা আমরা দিচ্ছি। সেকেন্ড যে হচ্ছে আমরা যখন পোর্ট থেকে মালটা ডেলিভারি দিব কিংবা বাইর করব, তখন যে লোডিং চার্জটা হয় এটা উনি দিবে, কিন্তু এটাও আমাদেরকে দিতে হয়। এসব বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ঠিকাদার আর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হুসনে আরা কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে। বন্দরের এই অনিয়মে ঠিকাদারকে দোষারোপের বদলে উল্টো তার পক্ষে সাফাই গাইলেন দায়িত্বরত কর্মকর্তা। আসলে ঠিকাদারের বিষয়টা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এরকম একটা চুক্তির ভিত্তিতে হয়ে থাকে এবং অধিকাংশ বন্দরেই তারা সেবা দিয়ে থাকে। এখানে অফিসিয়ালি সেবা দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তাদের সাথে নেগোসিয়েশন করেই লেবার সাপ্লাই দিয়ে তারা কাজটা করিয়ে নেয়। অবাক করা ব্যাপার হলো সবই জানা আছে চেয়ারম্যানের, কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে আইনের দোহাই দিচ্ছেন তিনি। এইগুলা কিছু আইনি সমস্যা আছে, যেমন আপনার লেবার লতে বলা আছে যে স্থল বন্দর গুলাতে এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমাদের প্রবিধিত যে বিধি মালা আছে সেখানেও বলা আছে। ইচ্ছা করলে সবকিছু আমি শেষ করে দিতে পারবো এমন না, মানে এখানে লিগ্যাল কিছু ব্যারিয়ার আছে আজকে। কার্যাদেশের শর্ত মোতাবেক শ্রমিক না থাকলে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব শ্রমিক নিয়োগ করবে, প্রয়োজনে বাতিল করা হবে চুক্তি। কিন্তু এসব চুক্তির কিছুই মানা হচ্ছে না। সবশেষ অর্থ বছরে 15 লাখ মেট্রিক টন আমদানি পণ্যের বিপরীতে ঠিকাদার হাতিয়ে নিয়েছে 10 কোটি টাকা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি এই তথ্য জানিয়েছেন। সোমবারই এই সিদ্ধান্ত কার্যকর হয়। তালিকায় আছে কমপক্ষে 12 আইন কর্মকর্তা। জো বাইডেনের শাসনামলে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের। আর ট্রাম্পের নিয়োগকৃত অ্যাটর্নি ম্যাকহেনরির দাবি, প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে এই কর্মকর্তাদের উপর আর আস্থা রাখা যায় না। ক্ষমতায় এসে বিচার বিভাগে আগের প্রশাসনের নিয়োগকৃতদের এমন বরখাস্তের নজির যুক্তরাষ্ট্রে নেই। সাবেক বা বর্তমান কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত বছর প্রথমবারের মতো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে সরকারি নথি বাড়িতে নিয়ে যাওয়া, নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টা, মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মতো অভিযোগও রয়েছে। গাজার নামে সবচেয়ে বড় এবং শক্তিশালী ড্রোন যুক্ত হলো ইরানের সামরিক বহরে। যুক্তরাষ্ট্রের আলোচিত MQ-9 রিপার ড্রোনের আদলেই এটি তৈরি করা হয়েছে। প্রায় 1000 কিলোমিটার পাল্লার ড্রোনটিতে একসাথে 12টি বোমা বহন করা যাবে।
মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তিটির দাবি, নির্ভুলভাবে শত্রুপক্ষের অবস্থানে লক্ষ্যভেদ করা সম্ভব। প্রথম দেখায় মনে হবে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন এটি, কিন্তু মনুষ্যবিহীন এই আকাশযানের উদ্ভাবক ইরান। গাজার সম্মানার্থে অবরুদ্ধ উপত্যকাটির নামেই নামকরণ করা হয়েছে ড্রোনটি। রোববার প্রথমবারের মতো ইরানের সবচেয়ে বড় ড্রোনটির ভিডিও প্রকাশ করে IRGC। স্বয়ং বিপ্লবী গার্ড বাহিনী এবং অ্যারোস্পেস ফোর্সের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে চালকবিহীন আকাশযানটি। মাত্র 3100 কেজি ওজনের ড্রোনটির পাল্লা আনুমানিক 1000 কিলোমিটার, ঘন্টায় 350 কিলোমিটারের গতিতে যা নিরবিচ্ছিন্নভাবে উঠতে পারে 35 ঘন্টা, বলছে তেহরান। বহন করা সম্ভব 12টি বোমা। বলা হচ্ছে IRGCর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখবে এই গাজা ড্রোন। এখানে বর্তমানে 8টি বোমা ব্যবহার করা হয়েছে, তবে এটা 12টি পর্যন্ত বোমা বহন করতে পারবে। ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ড্রোনটি খুব উপযোগী, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পাচার এবং সন্ত্রাসী তৎপরতার প্রতিহত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। ইরানের শাহেদ 149 ড্রোনের পরবর্তী সংস্করণ হিসাবে উদ্ভাবন করা হয়েছে এই গাজা ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।